না সন্ত্রাসের বিরুদ্ধে লাল সন্ত্রাস ঘোষণা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ, আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। যারা বাংলাদেশে সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই লাল সন্ত্রাসীরা এবং তাদের সহযোগীরা মিলে ঢাবি ক্যাম্পাসে একটি সংঘাত সৃষ্টি করে ডাকসু নির্বাচন বানচাল করে দিতে চায়। রিকশার পাঠাতনে নাফিজের ঝুলন্ত মরদেহ অনুপ্রেরণা যোগায় জুলাই বিপ্লবীদের। সন্তানের আত্মত্যাগ যেন বৃথা না যায় চাওয়া মায়ের। আমার প্রতিটা মুহূর্ত অনেক শূন্যতার মধ্যে কাটে। আমার নাফিজে রিকশাতে এই অবস্থা আছে, ওই অবস্থা আমার নাফিজ ছিল, তখন যে একটা মানুষের জন্য কত কষ্টকর, গুলি খাওয়া, মায়ের খাওয়া। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক, মার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজে দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আমন্ত্রণ যৌন নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায় প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতেও বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পতিত আওয়ামী লীগ সরকার গত 15 বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে। ডিসেম্বর 2024 অনুযায়ী বিদেশি মুদ্রার রিজার্ভ $21 বিলিয়ন নেমে গিয়েছে। দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11%, অনেক ক্ষেত্রে এটি 25%-এর বেশি বেড়েছে। অথচ দক্ষিণ এশিয়া বিশেষত শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে। দেশের মোট ঋণের পরিমাণ 20 লাখ কোটি টাকা অতিক্রম করেছে। প্রজেকশন দেখতে পাচ্ছেন আপনারা, পরে এটার কপিও পেয়ে যাবেন। ব্যাংকিং খাতের তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত করে পাচ্ছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন, তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সরকার গত নভেম্বর 2024 মাসে 24 সালে আওয়ামী সরকার লুণ্ঠিত কিছু ব্যাংকে তারল্য সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোন অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করল, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে এবং জনগণের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর 2024 দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল 10.89। চিত্র 2 আসছে। খাদ্য মূল্যস্ফীতি 12.92। তাছাড়া গ্রামের 12.63% তুলনায় শহরে 13.56% খাদ্য মূল্যস্ফীতির আরো প্রকট আকার ধারণ করেছে।
নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রান্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেভাবে জনজীবনের দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে 1 নম্বর, বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। হাজারীবাগ লেদার গোডাউনে গতকালের অগ্নিকাণ্ডের পর আজকের পরিস্থিতি এবং সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী শাকিল হাসানের সাথে। শাকিল, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি কোনো তথ্য মিলেছে? কোনো প্রাণহানির ঘটনা কি ঘটেছে? দেবাশিস, গতকাল আমরা এসেছিলাম এখানে এই ফিনিক্স লেদার ভবনটিতে। অসংখ্য কারখানা, এখানে নানা ধরনের পণ্যের কারখানা রয়েছে, চামড়াজাত পণ্যের কারখানা রয়েছে, জুতার কারখানা রয়েছে, পোশাকের কারখানা রয়েছে। প্রায় 8 থেকে 9টি কারখানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিচে 4 থেকে 5 জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম যাদের এই ভবন নিয়ে কারখানা রয়েছে, এবং তারা আমাদেরকে বলছিলেন যে বিশেষ করে 3টি কারখানা, যে 3 জন মালিকের সঙ্গে আমার কথা হয়েছে, 3টি কারখানা বেশি পুড়ে গেছে। আমরা এখন রয়েছে 5 তলাতেই। এই 5 তলা থেকেই আগুনের সূত্রপাত, এবং এখানে একটি বড় কারখানা ছিল এবং সেটি পুড়ে গেছে, গোডাউন ছিল সেটি পুড়ে গেছে। তারপর 6 তলা এবং 7 তলায় আগুন আঘাত হানে এবং সেখানেও বেশ কয়েকটি কারখানা পুড়ে গেছে। এবং এখন পর্যন্ত যদিও কোনো ক্ষয়ক্ষতি নিরূপণের কোনো হয়নি, এবং ব্যবসায়ীরা যাদের নিজেদের কারখানা পুড়েছে সেই কারখানার হিসাব তারা দিতে পারছেন। যে কারখানার যে একজন মালিকের কথা বলছিলাম, তার কারখানা রয়েছে 6 তলায়, তার পুরো কারখানাটি পুড়ে গেছে এবং তিনি বলছিলেন তার 1.5 থেকে 2 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আরেকজন কারখানার মালিক রয়েছেন যিনি এই 5 তলায় তার কারখানা ছিল, তার ক্ষয়ক্ষতি হয়েছে 7 থেকে 8 লাখ টাকার মতো। এরকম আরো কয়েকজন কারখানার মালিক আমাদেরকে বলছিলেন যে তাদেরও 20, 30, 40 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু গতকাল যে কমিটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হয়েছে ক্ষয়ক্ষতি তদন্ত নিরূপণের জন্য, সেটির প্রতিবেদন কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং তাদের কার্যক্রমও আজকে আমি এখন পর্যন্ত দেখিনি। এবং এখানে এই ফিনিক্স ভবনটিতে আইনশৃঙ্খলা বাহিনী বা ফায়ার সার্ভিস বা অন্য কোনো সদস্যদের আমি দেখতে পাইনি। শুধুমাত্র ভবন মালিকের কিছু কর্মচারী এবং নিরাপত্তা কর্মীরা ভবনের গেটে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, এবং এই ভবনের ভিতরে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাদের কারখানা রয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কয়েকজন ভিতরে প্রবেশ করতে পেরেছেন এবং শুধুমাত্র আমরা প্রবেশ করতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই ভিতরে কি অবস্থা। আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে পুরো এই 5 তলা, 6 তলা এবং 7 তলা পুরে ভস্মীভূত হয়েছে। দেবাশিস। শাকিল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে। মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়, এই ঠিকানায় 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকেই মতামত নেওয়া হচ্ছে। 23 জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষণা করা হবে। লাল সন্ত্রাস ঘোষণাকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন নেতার পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। আলটিমেটাম দেন 24 ঘন্টার মধ্যে লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘ মল্লার বসুকে গ্রেপ্তারের। তাদের অভিযোগ, দেশকে অস্থিতিশীল এবং ডাকসু নির্বাচন বানচাল করতেই লাল সন্ত্রাসের ঘোষণা এই বাম ছাত্র নেতার। মধ্যরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্লোগান লাল সন্ত্রাসের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমাল্লার বসুর এক ফেসবুক পোস্টকে ঘিরে। শুক্রবার রাতের সেই পোস্টে লাল সন্ত্রাসী একমাত্র পথ উল্লেখ করে দেশে সহিংস লাল সন্ত্রাসের ঘোষণা দেন তিনি। আর সেই পোস্টের প্রতিবাদেই বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে মিছিলটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে। এতে অংশ নেয় শত শত শিক্ষার্থী। এ সময় তারা স্লোগান দেন লাল সন্ত্রাসের বিরুদ্ধে। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমাল্লার বসুর গ্রেফতারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। অভিযোগ করেন লাল সন্ত্রাসের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বাম সংগঠনগুলো। অতি দ্রুত যারা বাংলাদেশে সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিগত ফ্যাসিস্ট রেজিমে আপনারা দেখেছেন এই সন্ত্রাসী প্রত্যেকটা সংগঠন আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই লাল সন্ত্রাস ঘোষণাকারীকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে 1992 সালের ডাকসু বন্ধে লাল সন্ত্রাসের ভূমিকা উল্লেখ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ডাকসু নির্বাচন বানচালের আবারও ষড়যন্ত্র করছে এই লাল সন্ত্রাসীরা। 92 সালের ডাকসু বন্ধ হওয়ার ইতিহাস আপনাদের জানতে হবে, সেখানেও এই লাল সন্ত্রাস বাহিনীর অবদান আছে। তারা গণতন্ত্র বিরোধী, তারা মানবতা বিরোধী। এই লাল সন্ত্রাসীরা এবং তাদের সহযোগীরা মিলে ঢাবি ক্যাম্পাসে একটি সংঘাত সৃষ্টি করে ডাকসু নির্বাচন বানচাল করে দিতে চায়। পরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে আঁকা সিরাজ শিকদারের গ্রাফিতি মুছে দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, আর কোনো লাল সন্ত্রাসীকে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না। লাল সন্ত্রাসের অন্যতম প্রতীক সিরাজ শিকদারের গ্রাফিতি মুছে দিচ্ছে, যাতে হচ্ছে লাল সন্ত্রাসের চিহ্ন মুছে যায়। এই লাল সন্ত্রাসী সিরাজের আমরা গ্রাফিতি মুছে দিয়েছি এবং আর কোনো লাল সন্ত্রাসী যাতে বাংলাদেশের জন্মগ্রহণ না করতে পারে সেই বার্তা আমরা এখান থেকে দিচ্ছি। যারা রেড টেররের কারণে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তারা ছাত্রদের কাছাকাছি অবস্থান করতে পারছে না, যে কারণে তারা বর্তমানে তাদের পলিটিক্যাল অবজেক্টিভ ফুলফিল করার জন্য তারা লাল সন্ত্রাসকে বেছে নিচ্ছে। বাম সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সহিংস লাল সন্ত্রাসের পথে হাঁটছে উল্লেখ করে তাদের যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রিকশার পাটাতনে ঝুলে আছে মাথায় পতাকা বাঁধা এক তরুণ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বলিষ্ঠ, শাসকের বুলেটে বিধ্বস্ত। কলেজ ছাত্র গোলাম নাফিজের নিথর দেহ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে যান এক রিকশা চালক, কিন্তু হায়, বাবা মা এসে পান অচেতন ছেলের দেহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র নাফিজ। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তোলা সেই ছবিটির সাহসী তরুণের আত্মত্যাগের কথা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। একটা ঘর জুড়ে হাহাকার, চারপাশে একরাশ শূন্যতা। টেবিলে পড়ে আছে বইগুলো, অথচ পড়ার মানুষটা নেই। হঠাৎই ছবি হয়ে গেল তরতাজা এই মানুষটা, কিন্তু মায়ের মন বলে ছেলে যেন এখনো জীবন্ত, ঘুরে বেড়াচ্ছে হাসি মাখা মুখটা নিয়ে। পরক্ষণেই আবার জানান দেয় রিকশার পাটাতনে মাথায় লাল সবুজের প্রিয় পতাকা বাঁধা নির্লিপ্ত দেহটা। 4 আগস্ট কলেজ ছাত্র গোলাম নাফিজ গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে। স্বৈরাচার পতনের কর্মসূচিতে ফার্মগেট এলাকায় আহত হয় পুলিশের গুলিতে। আহত নাফিজকে নিয়ে অসহায়ের মতো হাসপাতালের দ্বারে দ্বারে ছুটে যায় রিকশা চালক নূর মোহাম্মদ, কিন্তু হয়নি শেষ রক্ষা, তার ঠাঁই হয় মর্গে। নাফিজের মতন বাচ্চারা চিরবিদায় নিয়ে চলে গেছে, ওদের মাদের যে কি হাহাকার। প্রিয় নাফিজের অনেক স্মৃতি আজ তাড়িয়ে বেড়ায় মাকে, অথচ ছেলেকে আর কোনোদিনই চোখে দেখা যাবে না, ছুঁয়ে দেখা যাবে না, কোনোদিনই আর চাইবে না পছন্দের বিরিয়ানি বা ফাস্টফুড খেতে। মায়ের মন যে বিশ্বাস করতে চায় না। আজকে আমি নাফিজ ছাড়া বেঁচে আছি, আপনাদের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আমার প্রতিটা মুহূর্ত অনেক শূন্যতার মাঝে কাটে। আমার নাফিজের রিক্সাতে এই অবস্থা আছে, ওই অবস্থা আমার নাফিজ ছিল তখন, যে একটা মানুষের জন্য কত কষ্টকর, গুলি খাওয়া, মায়ের খাওয়া। নাফিজ গেছে 5 মাস চলতেছে, আমি একটু বিরিয়ানি রান্না করি নাই, আমি একটু তিহারি রান্না করি নাই, আমি একটু মোড়া খিচুড়ি রান্না করি নাই, কোনোটাই করি নাই, আমি করতে পারতেছি না।
মায়ের চাওয়া শুধু একটাই, দেশটা যেন ভালো থাকে, বৃথা না যায় প্রিয় সন্তানের আত্মত্যাগ। এই যে দেখেন ওর বিছনাটা, ওর কুল বালিশটা, আমি এগুলোর দিকে তাকাইতে পারি না। আমি যার জন্য দরজাটা সবসময় দিয়ে রাখি, আমার নাফিজের কুল বালিশ পড়ে আছে শূন্যতায়। বাবার প্রত্যাশা ছিল এসএসসিতে গোল্ডেন A+ পাওয়া ছেলে একদিন বড় কিছু হবে, তাই নাফিজের এমন মৃত্যুর বিচার চান নতুন সরকারের কাছে। বিপ্লবী সরকার, তাদের কাছে আমাদের একটি চাওয়া পাওয়া, যাতে দ্রুত গতিতে বিচারটা কাজ সম্পন্ন হয় এবং শহীদ পরিবারকে সঠিক মূল্যায়ন করে এবং সব কাজের জন্য সঠিকভাবে ঘুষমুক্ত জন্য দুর্নীতি গঠন করতে পারে। এটি আমাদের আহত এবং শহীদ পরিবারদের একমাত্র প্রাধান্য। সোনার বাংলায় সবার নাগরিক অধিকার নিশ্চিত হলে বৃথা যাবে না নাফিজের মতো বীরদের আত্মত্যাগ, মনে করেন তার স্বজনরা। যমুনা নিউজ, ঢাকা। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকের সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে শুক্রবার লন্ডন সময় বিকেল 5:30টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে, জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন। মেডিকেল বোর্ডে লন্ডন ক্লিনিক এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা ভার্চুয়ালি যোগ দেন। এছাড়া তারেক রহমান ও তার স্ত্রী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ব্রিফ করা হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য।